বাংলাদেশের বেশিরভাগ ড্রেনেজ সিস্টেমটাই 25 থেকে 30 বছর পুরনো, যা বলছে তারা নিজেরাই বলছে যে এটি টারশিয়ারি যুগের। সবকটা হত্যাকাণ্ডেই একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে। এগুলি কোনোটাই ম্যাক্সিমাম ঘটনাতে আসামি গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয়নি। যুদ্ধ থামানোর জন্য ফর এ সিজফায়ার অফ 60 ডেজ, যেটা শোনা যাচ্ছে পেপারে, যে 60 দিনের জন্য 60 ডেজের জন্য একটা সিজফায়ার হবে। দর্শক, টাইমস টুডেজ হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছে আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা প্রতিদিন পত্রিকা পড়তে পারেন না, তাদের জন্যই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। এই অনুষ্ঠানে টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ সংবাদগুলো নিয়ে আমরা প্রতিবেদকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি। রাজধানীতে একটু বৃষ্টিপাত হলেই পানি জমে। ধরেন যে গ্রিন রোডে গতকাল বৃষ্টি হওয়ার পরে প্রায় কোমর পর্যন্ত পানি জমেছিল। তো দুই সিটি কর্পোরেশন এরকম 33টি জায়গা বেছে নির্বাচন করেছেন যেখানে একটুখানি বৃষ্টি হলেই পানি জমে, এবং এই সিটি কর্পোরেশন দুটি আগের পদ্ধতি ব্যবহার করছে, অর্থাৎ কোনো বৃষ্টিপাত হলে সেখানে পাম্প এনে এই পানিগুলো ড্রেনেজ করে বের করে দেওয়া হয়। অর্থাৎ এই বৃষ্টি হলে পানি অটোমেটিক্যালি ড্রেন দিয়ে বের হয়ে যাবে, সেই সিস্টেম এখন পর্যন্ত কার্যকর করতে পারেনি। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের প্রতিবেদক তাহরিম। আসলে কি করছে দুই সিটি কর্পোরেশন? মানে এই যে দেখুন, আপনি বলছিলেন যে 33টি হটস্পট বা যাকে বলবো যে যেখানে বেশি জলাবদ্ধতা হয়, 33টি জায়গা তারা নির্বাচন করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ ড্রেনেজ সিস্টেমটাই 25 থেকে 30 বছর পুরনো, যা বলছে তারা নিজেরাই বলছে যে এটি টারশিয়ারি যুগের। তো বর্তমান যে ঢাকা এবং ঢাকার যে নগর পরিকল্পনা অনুযায়ী সেটি একেবারেই যৌক্তিক না। তো আমাদের প্রয়োজন একটি পূর্ণাঙ্গ ঢাকার মাস্টার প্ল্যান। যেমন দুই সিটি কর্পোরেশন, আমি যদি আপনাকে কিছু স্ট্যাটিস্টিক বলি, গত এক যুগে প্রায় ঢাকার জলাবদ্ধতা নিরসনে কমপক্ষে 3,000 কোটি টাকার মতো তারা কিন্তু ব্যয় করেছে। 2020 সালের আগে কিন্তু এটি ওয়াসা করতো, এবং 2020 সালের পরে এটার দায় নেয় হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন। এবং ঢাকা সিটি কর্পোরেশন 2020 থেকে 24 অবধি প্রায় বলা যায় যে 730 কোটি টাকার মতো ব্যয় করেছে দুই সিটি কর্পোরেশন মিলিয়ে। তো আসলে সমস্যাগুলো কি? বিশেষজ্ঞরা বলছেন যে এখানে প্রথমেই বলেছি ত্রুটিপূর্ণ নগর পরিকল্পনা, এছাড়াও যে ট্রেনের সিস্টেমের কথা বললাম, এবং পাশাপাশি আছে পর্যাপ্ত আউটলেটের অভাব। এখানে আউটলেটটি হচ্ছে মূলত এই জলাবদ্ধ হলে যে পানি বের হয়ে যাবে, সেই বের হওয়ার জায়গাটি আমাদের নেই। আমরা ঢাকাতে দেখব যে ব্লু নেটওয়ার্ক নামে একটি প্রকল্প নেওয়া হয়েছিল, যেখানে প্রায় 15টি খালের মতো তারা সংস্কার করবে বলেছিল, যার মাধ্যমে পানিটাই নেমে যেত। কিন্তু আমরা যদি সরেজমিনে আমরা গিয়েছিলাম, আমরা এ নিয়ে স্টোরিও করেছি, সেখানে দেখেছি যে এখানে পুরোপুরি প্লাস্টিকের এবং পলিথিনের স্তূপে ভরা। তো আমাদের প্রথমত এই সকল যে আউটলেট সেগুলো পরিষ্কার করতে হবে এবং মাস্টার প্ল্যানগুলো একটি ঠিক নির্ধারণ করতে হবে। না মানে এই যে মানে পানিটা নামতে পারে না কেন? পানি নামতে না পারার কারণ হচ্ছে প্রথমত যে ড্রেনেজটি আছে অলরেডি, যেটি বললাম যে 25-30, সেগুলো হচ্ছে সবসময় দেখা যায় যে আটকা পড়ে আছে, সেগুলো কিন্তু পরিষ্কার পর্যাপ্তভাবে হয় না। কিন্তু দুই সিটি কর্পোরেশন বলে যে আমরা প্রতিনিয়ত আমাদের পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করছি, বাট আমরা বাস্তবে কিন্তু সেই প্রতিফলন দেখতে পাই না। তেমনি হচ্ছে এটি একটি প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যেটা বললাম আপনাকে, খালগুলো আমাদের একেবারেই খালেরটা আমরা পরে আসতেছি। প্রথমে যেটা সেটা হচ্ছে যে এই যে ড্রেনের মধ্যে আমরা যারা নগরবাসীরা তারা পলিথিন ফেলে দেই, তারা ডাবের খোসাটা ফেলে দেই, আমরা বোতলটা ফেলে দেই। এটা তো একটা বড় সমস্যা। এটি অবশ্যই বড় সমস্যা। এর জন্য প্রয়োজন কি, লোকাল যে কমিউনিটি আছে তাদের যাতে এই পরিচ্ছন্নতা কাজে নিয়োগ করা। তাহলে তারা যদি কাজটি করে, তাহলে তারাও আর কি নিজ থেকে পলিথিনটা বা প্লাস্টিকটা ফেলবে না। জি। আর খালের ব্যাপারে আমরা দীর্ঘদিন ধরে শুনছি এই খাল আসলে ছিল ওয়াসার থেকে খাল নিয়ে নেওয়া হয়। জি। মন্ত্রণালয়ের মাধ্যমে নিয়ে দুই সিটি কর্পোরেশনকে দেওয়া হয় দায়িত্ব। তো খালে কি ধরনের পরিবর্তন কি কোনো এসেছে? মানে পানি নেমে যাওয়ার যে সুযোগ তৈরি হয়েছে? আমরা সাম্প্রতিক সময় দেখেছি কিছু পরিবর্তন এসেছে। কিছু খাল, আমি যেটা বললাম ব্লু নেটওয়ার্কের আওতায় যে খালটি পড়ে, এটার মধ্যে 6টা খাল, মোহাম্মদপুর এবং মিরপুর মিলিয়ে মোট প্রায় 6টি খালের মতো পরিচর্যা এবং পরিষ্কার কার্যক্রম শুরু করেছে, কিন্তু আরও সময় লাগবে। কিন্তু আমরা এরকম দেখেছি যে খাল পরিষ্কার করার পর যে এলাকাবাসী আছে তারাই আবার ময়লা ফেলছে, আবার এরকম।
হ্যাঁ, যে এটি জি অবশ্যই এটি দেখছি আমরা, যে যেটা আপনাকে বলছিলাম যে লোকাল কমিউনিটি যদি মানে সে এলাকাবাসীকেই যদি নিয়োগ করা হয় পরিচ্ছন্নতা কাজে, তাহলে কিন্তু অনেকাংশে কমে যাবে, যে তারা যেহেতু পরিষ্কার করেছে তারা আর ময়লা ফেলবে না। সম্প্রতি সারা দেশে ক্ষুদ্র অস্ত্রের ব্যবহার অনেক বেড়েছে। খুন, ছিনতাই এসব ঘটনায় আমরা দেখছি অহরহ ছোট অস্ত্র ব্যবহার বেড়ে গেছে। এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট কামরুজ্জামান খান। কামরুজ্জামান, আসলে কি ধরনের অস্ত্র আমরা দেখছি যে ছোট বেড়েছে, এটা আসলে কি মিন করে এবং কেন আসলে এগুলো বাড়ছে? ধন্যবাদ আপনাকে। আপনি যেমন বলছিলেন যে ক্ষুদ্র অস্ত্রের ব্যবহার বেড়েছে, আপনি যদি কয়েকদিনের ঘটনা দেখেন, আজকে চিটাগাংয়ে একজন যুবদল নেতাকে গুলি করে মাথায় অস্ত্র ঠেকে গুলি করা হয়েছে। শুক্রবার জুমা নামাজ শেষে ঢাকার হাতিরঝিলে এক ব্যক্তি, তার নাম পলাশ, তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন, 25 বছর পর কারামুক্ত হয়েছেন, তাকে মাথায় অস্ত্র ঠেকে গুলি করা হয়েছে। একই দিনে বগুড়াতে একজন বিএনপি নেতাকে গুলি করা হয়েছে খুব কাছ থেকে। এমন ঘটনা এখন নিত্যদিনের ঘটনা পরিণত হয়েছে। আপনি খেয়াল করলে দেখবেন যে সম্প্রতি সময়ে সারা দেশে যে কতগুলি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, শিশু সন্ত্রাসী খুনের ঘটনা ঘটেছে, সবকটা হত্যাকাণ্ডেই একাধিক আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে। এগুলি কোনোটাই ম্যাক্সিমাম ঘটনাতে আসামি গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয়নি। এর মধ্যে ঢাকার বাইরে দু একটি ঘটনা যদি আবার আপনি দেখেন, নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশ চেকপোস্টে এক ব্যক্তির দেহ তল্লাশি করে 3টি অস্ত্র পেয়েছে। এর আগে ঢাকার বাড্ডা এলাকাতে এক ব্যক্তির বাসাতে 11টি অস্ত্র পেয়েছে। এই যে অস্ত্রের হাত চালান, হাত বদল এবং খুনোখুনি ঘটনা, এটা যেন একটা ছেলে খেলায় পরিণত হয়েছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে ঢাকার উত্তরাতে এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় 5 কোটি টাকা চাঁদা চেয়েছিল, চাঁদা পায়নি, তার বাসায় পরপর 2.5 মাসের ব্যবধানে 2 দিন গুলি করা হয়েছে। মিরপুরেও সেম 1 কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে গার্মেন্টস ব্যবসায়ীর কাছে, তারপর তার এখানে গুলি করা হয়েছে। যশোরে গত 2 দিন আগের ঘটনা, এক ব্যবসায়ীর বাসাতে চাঁদা না পেয়ে গুলি করা হয়েছে। এই যে অস্ত্রের সহজলভ্যতা এবং সহজ প্রাপ্তি এই আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে কিংবা অপরাধকে ছড়িয়ে পড়েছে, এটা আমাদের জন্য খুবই উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মানে এই যে উদ্বেগ, মানে ছোট অস্ত্র আসলে পুলিশের চেকপোস্ট আমরা দেখি, তো সেই ক্ষেত্রে পুলিশের চেকপোস্ট এড়ানো মানে কিভাবে আসলে সম্ভব হচ্ছে? মানে বাড়ার কারণ হঠাৎ করে আপনি যেটা বলছিলেন সেই হিসাবে মামলার যেসব ঘটনা ঘটেছে সেসব মামলা তদন্ত কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, পুলিশের একাধিক কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে। তারা বলেছেন যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বিভিন্ন সময় ঢুকে, যেমন আপনি দেখেন যে যশোর সীমান্ত দিয়ে প্রচুর অস্ত্র ঢুকে এবং যশোরে কিন্তু একাধিক খুনের ঘটনা ঘটছে এবং খুবই এটা সিগনিফিকেন্ট। যশোরে গত কিছুদিনে যে প্রায় শতাধিক খুনের ঘটনা ঘটেছে, এটা সীমান্ত এলাকা। আবার চিটাগাংয়ের যে বিভিন্ন বর্ডার পয়েন্টগুলো আছে, সেখানে জানেন যে ইন্ডিয়ার বর্ডার আছে, মায়ানমার বর্ডার আছে, সেদিক দিয়ে অস্ত্র ঢুকে। এরপরে বিভিন্ন কৌশলে এটা সারা দেশে ছড়িয়ে পড়ে, যার একটি বড় অংশ আসে ঢাকাতে, রাজধানীতে। এই যে অস্ত্রের যে সহজলভ্যতা, এই অস্ত্রগুলি কিন্তু 15,000 টাকা থেকে 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত আছে, মানে ক্যাটাগরি অনুযায়ী। এটা বিভিন্নভাবে হাত বদলে, আবার অস্ত্র ভাড়া যাওয়ার ঘটনাও আছে। সন্ত্রাসীরা একজনের কাছে একজন ভাড়ায় দিয়ে থাকে, অপরাধ সংগঠন সেই অস্ত্র ফেরত দিতে থাকে, সেটা মিসিং হলে আবার এর জন্য জরিমানা দিতে হয়, নানানভাবে আছে। এর মধ্যে দেশে আপনি জানেন যে 1 মে থেকে সরকার সন্ত্রাস বিরোধী কিংবা অপরাধ বিরোধী বিশেষ অভিযান চালাচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক হওয়াতে নানাভাবে মানবাধিকার সংগঠন, দেশি বিদেশি বিভিন্ন সংস্থা এবং সুশীল সমাজ থেকেও এ নিয়ে প্রশ্ন উঠেছে। হওয়ার পরে বিশেষ অভিযান শুরু হয়েছে, কিন্তু বিশেষ অভিযানের মধ্যেও কিন্তু অপরাধীদের কোনো তৎপরতা থেমে নেই এবং বিশেষ অভিযানে কোনো কিছু দৃশ্যমানও না, যে মানে যে কারণে অপরাধীদের মধ্যে নতুন ভীতি সৃষ্টি করবে, অপরাধীরা এই করবে। মনে হয় যে স্বাভাবিক কোনো কাজের মতো, রুটিন ওয়ার্কের মতো সব কিছু চলছে। সব মিলে দেশের অপরাধ জগতে ক্ষুদ্র অস্ত্রের একটা বড় অংশ ছড়িয়ে পড়েছে, যেটা দেশের আইন শৃঙ্খলার জন্য যেমন উদ্বেগজনক, জনমনে আতঙ্ক তৈরি করেছে। এটা আসলে কি মিন করে? তার মানে সরকারের যেসব উদ্যোগ, মানে সেগুলো আসলে কোনো কাজ করছে না। ধরেন একটা অভিযান সরকার মানে প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে আমাদের অভিযান শুরু হয়েছে, এই অভিযানকেও আসলে সন্ত্রাসীরা মানে পাত্তাই দিচ্ছে না। বিশেষ অভিযান মানে রুটিন ওয়ার্কের মতোই মনে হচ্ছে, যেটা আমি বলছিলাম যে আসলে বিশেষ অভিযানে কিছু তাৎপর্য থাকে, সেরকম কিছু দৃশ্যমান না। 1 নম্বর। 2 নম্বরে আপনি জানেন যে জামিনে অনেক সন্ত্রাসী কারামুক্ত হয়েছে, আন্ডারওয়ার্ল্ডে নানা রকম মেরুকরণ হয়েছে, সব মিলে একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর যখন একটি রাজনৈতিক পট পরিবর্তন হয়, সরকার বদল হয়, তখন কিন্তু অপরাধীরাও তাদের পরিচয় বদল করে। আমি বিভিন্ন অপরাধ বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি, পুলিশের সাবেক কর্মকর্তাদের সাথে কথা বলেছি, একাধিক সাবেক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলেছি। তারা বলেছেন যে রাজনৈতিকভাবেও পেশাদার সন্ত্রাসীদের বিভিন্ন রকম কাজে ব্যবহার হয়। যেমন আপনি দেখবেন খবর নিলে যে এই অপরাধের এবং গুলির ঘটনাগুলি, খুনাখুনি ঘটনাগুলি কেন ঘটছে? চাঁদাবাজি, আধিপত্যর লড়াই, অর্থনৈতিক কানেকশন। তো এইটার পিছনে যেমন রাজনৈতিক যোগসূত্র আছে
এবং অপরাধীদের ব্যবহারের ঘটনা আছে। এক্ষেত্রে একাধিক পক্ষ কাজ করে। তবে তারা বলছে যদি সরকার রাজনৈতিকভাবে দলমতের ঊর্ধ্বে এসে নিরপেক্ষভাবে এটাকে মোকাবেলা না করে এই ধরনের অপরাধ আবার নিয়ন্ত্রণ করা সম্ভব না। পাশাপাশি পুলিশকে নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে, না করলে পরেও কিন্তু এই ধরনের অপরাধ মোকাবেলা করা সম্ভব না, বরঞ্চ আরও বেড়ে যেতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যে যুদ্ধ, এই যুদ্ধে পুরো পৃথিবী মোটামুটিভাবে ভোগান্তিতে পড়েছে। তো গত 2 মাস ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি চুক্তি হবে এরকম শুনছি। তো এই চুক্তি নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তা কাটছে না। তো এ নিয়ে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি শাহরিয়ার জামান। জামান ভাই, আমরা শুনছি প্রায় 2 মাস ধরে শুনছি যে আলোচনা হবে, ইরান যুক্তরাষ্ট্র বৈঠক হলে এই যুদ্ধটা অন্তত থামার একটা আশা, কিন্তু অনিশ্চয়তা কাটছে না। কি পর্যায়ে এখন আছে? ধন্যবাদ। 28শে ফেব্রুয়ারি আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে হামলা শুরু করে এবং পরবর্তীতে ইরানের পক্ষ থেকে রিট্যালিয়েট করা হয়। তো সেইটা প্রায় পুরো মার্চ মাস চললো। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে আমরা একটা সিজফায়ার দেখতে পেলাম যে দুই পক্ষের ভিতরে। সিজফায়ারটা শুধুমাত্র ইরান এবং আমেরিকার ভিতরে সীমাবদ্ধ ছিল। ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল যে লেবানন ফ্রন্টটাও যেন এই সিজফায়ারের ভিতরে থাকে, কিন্তু পরবর্তীতে ইসরায়েল সেটা মানেনি। ইসরায়েল কিন্তু অব্যাহতভাবে এখনো পর্যন্ত লেবাননে হামলা চালাচ্ছে। ইন বিটুইন পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে প্রথমে একটা বৈঠক হয়, যেখানে ইয়ার পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে তাদের যে স্পিকার উনি এবং আমেরিকায় যে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তারা দুজনে মিলে বৈঠক করার পরেও কিন্তু কোনো কিছু সমঝোতা হয়নি এবং তখন বলা হচ্ছিল যে আবার কি যুদ্ধ শুরু হবে কি না হবে। বাট ব্যাক চ্যানেলের নেগোসিয়েশনটা অব্যাহত ছিল। এপ্রিলের সেখান থেকে শুরু হওয়ার পরে মে এবং জুনের এই আজকে পর্যন্ত, গতকাল পর্যন্ত এটা নিয়ে আলোচনা চলছে এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেটা গতকালকে জানিয়েছেন যে টেক্সট ফাইনালাইজড হয়ে গেছে এবং যে এটা একটা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং, এটা সমঝোতা স্মারক, এটা কোনো চুক্তি না। এটা এবং এটা নিয়ে সব পক্ষই এটা মেনে নিয়েছে। এটা একটা সমঝোতা স্মারক এবং এটা এই যুদ্ধ থামানোর জন্য ফর এ সিজফায়ার অফ 60 days, যেটা শোনা যাচ্ছে পেপারে যে 60 দিনের জন্য 60 days-এর জন্য একটা সিজফায়ার হবে এবং এর মধ্যে তাদের ভিতরে যে বড় বড় ইস্যুগুলো রয়েছে, সে ফর এক্সাম্পল নিউক্লিয়ারের যে বিষয়টা নিয়ে আমেরিকা একটা চাপ দিচ্ছে, আবার ইয়ার পক্ষ থেকে, ইরানের পক্ষ থেকে স্ট্রেইট অফ হরমুজে কিভাবে কন্ট্রোল করবে বা তাদের যে ক্ষতিপূরণ, সেই তাদের ফান্ড ট্রান্সফার, সেগুলো মিশে অ্যাসেট ফ্রিজিং যেটা রয়েছে সেটাকে ছেড়ে দেওয়া, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তারা এটার মধ্যে অব্যাহত রাখবে। এইটাই যেটা মোটামুটি, যদিও পুরোপুরি দুই পক্ষ কেউই প্রকাশ করেনি, তবে বিভিন্ন মিডিয়াতে এই তথ্যগুলো এসছে। তো ইন বিটুইন পাকিস্তানের যে প্রধানমন্ত্রী উনি বলছিলেন যে আগামী 24 ঘন্টার ভিতরে এই ডিলটা সাইন হবে। আবার ইরানের যে পররাষ্ট্র মন্ত্রণালয়, সেখান থেকে জানানো হয়েছে যে 24 ঘন্টার ভিতরে এই ডিলটা সাইন হওয়ার সম্ভাবনা খুবই কম। তারা কোনো টাইম বলেনি, বাট এটা কামিং ডেইজের ভিতরে এই চুক্তিটা সাইন হবে এবং তারাও কিন্তু বলছে যে চুক্তিটা মোটামুটি তারা সব পক্ষই মেনে নিয়েছে। এটা কিন্তু সেই আমেরিকা ইরান দুই পক্ষ থেকেই কিন্তু বলা হয়েছে। তো আশা করা যায় যে হয়তোবা আমরা একটা সামনে আজকে না হোক কালকে বা নেক্সট উইকের ভিতরেই হয়তোবা একটা চুক্তি বলতে আমরা যেটা বুঝছি সমঝোতা, হয়তো তারা দুই পক্ষে পৌঁছাবে এবং নেক্সট যে নেগোসিয়েশন সেটার হয়তো একটা ফাউন্ডেশন তৈরি হবে। স্টিল এখনও যে পুরোপুরি বিষয়টা সম্পূর্ণভাবে দূর হয়েছে তা না, কারণ প্রথম থেকেই যেটা বলা হচ্ছিল যে ইসরায়েল এই যুদ্ধের পক্ষে এবং তারা এখনও যে কোনো ধরনের যুদ্ধবিরতি এর বিপক্ষে। ফলে ইসরায়েলের যে বিষয়টা রয়েছে যে ইসরায়েল এখনও লেবাননে হামলা অব্যাহত রেখেছে, ফলে এই যুদ্ধবিরতি এই সময়কালীন যে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা এবং সেটাকে যে তাদের পক্ষ থেকে একটা স্যাবোটাজ করার চেষ্টা থাকবে, এটা সবাই বিশ্লেষকরা সবাই বলছেন। তো এটা এখন দেখার বিষয় যে ইরান এবং আমেরিকার এই নেগোসিয়েশনটা সামনে কতদূর সফল হয় এবং
ইসরায়েলের পক্ষ থেকে কতদূর পদক্ষেপ থাকে এই গোটা প্রসেসটাকে প্রশ্নবিদ্ধ করার অথবা সেটাকে সফল হতে না দেওয়ার। ধন্যবাদ শাহরিয়ার জন ভাই। আপনাকে ধন্যবাদ।